বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফারহানা পারভিন, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো আর ঘরে বসে অনেক অনেক লেখাপড়া করছো। গতকালকে আমরা জুম ক্লাসে ফার্স্ট পেপারের ফ্যাশন, স্টাইল, ডিজাইন এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে ফ্যাশন, স্টাইল এর বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং পার্থক্য করেছিলাম। আজকে আমরা পড়ব পার্ট 2, ডিজাইন। এটা হলো পার্ট 2, ডিজাইন। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক। তো তোমরা বইটা খুলো, 214 পৃষ্ঠা। এখন আমরা দেখি ডিজাইন কাকে বলে। বস্তুর বাহ্যিক আকারই হচ্ছে ডিজাইন, অর্থাৎ কোনো বস্তুর বাইরের যে আকারটা সেটাই হচ্ছে ডিজাইন। ডিজাইন বলতে একটি নিয়মতান্ত্রিক পরিকল্পনাকে বোঝায়, অর্থাৎ ডিজাইন মানে হচ্ছে একটা প্ল্যান বা পরিকল্পনা, যেখানে নিয়ম নীতি থাকবে, অর্থাৎ নিয়মতান্ত্রিক পরিকল্পনাই হচ্ছে ডিজাইন। এখন ডিজাইন তৈরিতে সুশৃঙ্খলা যেমন কাজ করে, তেমনি সৌন্দর্য বর্ধনেও প্রভাব বিস্তার করে। কোনো শিল্প সৃষ্টিতে ডিজাইন আবশ্যক। ডিজাইন কথাটির অর্থ ব্যাপক ও গভীর, এটা এক কথায় বোঝানো যায় না। শৃঙ্খলা বিধান এবং সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে বস্তু সামগ্রিক নির্বাচন এবং সাজানোকেই এক কথায় বলা হয় ডিজাইন। বস্তু সামগ্রী সঠিকভাবে সাজাতে পারলেই কেবল ডিজাইনের সৃষ্টি হয়। বিভিন্ন রকমের ডিজাইন আছে। উৎস অনুসারে ডিজাইনকে 2 ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে ডিজাইনকে ভাগ করা যায় 2 ভাগে। একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম। এটা হলো উৎস অনুযায়ী। উৎস অনুসারে ডিজাইন তাহলে কয় রকম? 2 রকম। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। প্রাকৃতিক বলতে তো আমরা বুঝি যে প্রকৃতিতে যে ডিজাইনগুলি আছে সেগুলোই হলো প্রাকৃতিক ডিজাইন, যেমন গাছপালা, লতা পাতা, ফুল ফল ইত্যাদি। আর কৃত্রিম ডিজাইন যেগুলো হচ্ছে মানুষ সৃষ্টি করে, যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদের ডিজাইন, এগুলা হলো কৃত্রিম ডিজাইন। ডিজাইন আরো অন্যান্য উৎস থেকেও পাওয়া যায়, যেমন ঐতিহাসিক। কৃত্রিম এবং প্রাকৃতিক ছাড়াও অন্যান্য উৎস থেকেও ডিজাইন পাওয়া যায়, যেমন ঐতিহাসিক উৎস থেকে ডিজাইন পেতে পারি স্থাপত্য শিল্প, বিমূর্ত, ধর্মীয় বিষয় ভিত্তিক, দেশীয় ভাবধারা ভিত্তিক, এগুলাও ডিজাইন। এছাড়াও ডিজাইনকে 2টি ভাগে ভাগ করা যায়। প্রধানত ডিজাইনকে 2 ভাগে ভাগ করা যায়। প্রধানত ডিজাইনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হলো গঠনমূলক, আর একটা হলো সজ্জামূলক।
গঠনমূলক আর সজ্জামূলক। প্রধানত ডিজাইনকে দুই ভাগে ভাগ করা যায়, গঠনমূলক, সজ্জামূলক। যখন বলে যে উৎস অনুসারে ডিজাইনকে কয় ভাগে ভাগ করা যায়, তখন তোমরা বলবে দুই ভাগে, প্রাকৃতিক ও কৃত্রিম। আর যদি বলে প্রধানত ডিজাইনকে কয় ভাগে ভাগ করা যায়, তখন বলবে প্রধানত ডিজাইনকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হবে গঠনমূলক আর সজ্জামূলক। এখন আমরা দেখি গঠনমূলক আর সজ্জামূলক কেমন। যে ডিজাইন কোনো বস্তুর মূল কাঠামো প্রদান করার জন্য তৈরি হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। ফুলদানির মূল আকার অর্থাৎ ফুলদানির দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, চেয়ারের পা, হাতল, পিঠ, পোশাকের আকার, হাতা ইত্যাদি হলো গঠনমূলক ডিজাইন। অর্থাৎ কোনো বস্তুর গঠনটা কেমন, শেপটা কেমন, সেটাই হচ্ছে গঠনমূলক ডিজাইন। যেমন এই কলমটার দৈর্ঘ্য কেমন, প্রস্থ কেমন, উচ্চতাটা কতটুকু, এটা কি শেপ, ওভাল শেপ, এটা হলো কলমের গঠনমূলক ডিজাইন। আর সজ্জামূলক ডিজাইন হচ্ছে এই যে এই কলমটার ভিতরে যে ডিজাইনগুলো করা আছে, নকশা করা আছে, যেটা এটা সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করেছে, এটা হলো সজ্জামূলক ডিজাইন। পোশাকের হাতা, গলা, লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ, এটা হচ্ছে পোশাকের গঠনমূলক ডিজাইন। প্রত্যেকটা বস্তুরই মানে বাহ্যিক যে আকার আকৃতি, এটাই হচ্ছে গঠনমূলক ডিজাইন। এখন দেখি সজ্জামূলক ডিজাইন। যে ডিজাইন কোনো বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইন তো আছেই, সেই গঠনমূলক ডিজাইনটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আরো কিছু কারুকাজ করা হয়, আরো কিছু নকশা দেওয়া হয়, যাতে করে আরো সুন্দর লাগে, আকর্ষণীয়। সেটাই হচ্ছে সজ্জামূলক ডিজাইন। সজ্জামূলক ডিজাইন এমনভাবে করতে হবে যাতে বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধন হয় এবং সেই সাথে বস্তুটির সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। সজ্জামূলক ডিজাইন করার সময় লক্ষ্য রাখতে হবে যেন নকশার উপাদান ও নীতিসমূহ অনুসরণ করা হয়। সজ্জামূলক ডিজাইন যেমন খুশি তেমন ভাবে করা যাবে না, অর্থাৎ শিল্পের উপাদান এবং নীতি অনুসরণ করে যেন আমরা সজ্জামূলক ডিজাইনটা করি। যেমন ব্যাগের ক্ষেত্রে মূল আকারের সঙ্গে মিল রেখে সজ্জামূলক ডিজাইনের আকার দেওয়া আবশ্যক। পোশাকের সূচি সজ্জামূলক ডিজাইন, এগুলাই হচ্ছে মনে করো একটা পোশাক, আমি সহজভাবে আর বুঝিয়ে দেই। এটা একটা বাচ্চাদের জামা মনে করো, এটা তাহলে এই যে জামার গলা, হাত, কাঁধ, এই যে একটা মনে করো, এটা হলো গঠনমূলক ডিজাইন। এটাকে আরো সুন্দর করার জন্য আমরা অনেক কিছু করতে পারি। একটা ফুল সূচিকর্ম করে একটা ফুল আঁকতে পারি, অর্থাৎ কাপড় কেটে একটা ফুল পাতা নকশা করতে পারি যাতে এটাকে সুন্দর দেখা যায়। এই যে করলাম, তার নিচে আর একটু এরকম কিছু করলাম, এটা এগুলা হচ্ছে পোশাকটা, এগুলো হচ্ছে সজ্জামূলক ডিজাইন। এখন আমরা দেখি ডিজাইনের কি প্রয়োজনীয়তা। ডিজাইন কেন করব? প্রত্যেকটা জিনিসের তো প্রয়োজনীয়তা থাকে, তাই না? কেন আমরা সেটা করব সেটা আমরা দেখব। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজের সাথে ডিজাইন জড়িত। প্রতিটি মুহূর্তে আমরা ডিজাইনের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। ডিজাইনের প্রয়োজনীয়তাটা আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করি। সেগুলো যেমন ঘর বাড়ি তৈরিতে ডিজাইন প্রয়োজন। ঘর বাড়ি তৈরি হচ্ছে স্থাপত্য শিল্প, যা একটি বড় এবং মোটামুটি স্থায়ী শিল্পকলা। বাড়ির বহিরাঙ্গন ও আভ্যন্তরীণ সজ্জা ডিজাইন প্রয়োজন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ডিজাইন প্রয়োজন। পোশাক পরিচ্ছদ তৈরি করতে ডিজাইনের প্রয়োজন। পোশাক পরিচ্ছদ যেহেতু ব্যক্তির শারীরিক গঠনের সঙ্গে সরাসরি জড়িত, সেহেতু উক্ত বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে ডিজাইন তৈরিতে যত্নবান হওয়া প্রয়োজন।
খাদ্যবস্তু তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে ডিজাইন প্রয়োজন। যেমন রান্না করার সময় সবজি নির্দিষ্ট নকশায় বা আকার আকৃতিতে কাটতে হয়। যেমন ভাজির জন্য সবজি একভাবে আমরা কাটি, আবার সবজি রান্না করার জন্য বা নিরামিষ বা অন্য কোনো কাজের জন্য আরেক রকম করে কাটি। অন্য রান্নার জন্য সবজি কাটার উপরে এর সৌন্দর্য নির্ভর করছে। শিক্ষাক্ষেত্রে ডিজাইনের যথেষ্ট গুরুত্ব আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘর বাড়ি উপকরণ সব কিছুর মান নির্ভর করে সঠিক নকশা ব্যবহারের উপর। ডিজাইন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রাখে। এছাড়া চিকিৎসা ক্ষেত্রেও নকশার প্রয়োজন অনস্বীকার্য। শিল্পকলার মান উন্নয়নের জন্য ডিজাইনের প্রয়োজন হয়। উন্নত মানের ডিজাইনের জন্য অবশ্যই প্রথমে গঠনমূলক ডিজাইনের প্রতি লক্ষ্য রাখতে হবে। যানবাহন তৈরিতে ডিজাইনের বিশেষ প্রয়োজন হয়। যেমন এরোপ্লেন একরকম, নৌকা একরকম, অবশ্যই ডিজাইন লাগে। বাণিজ্যিক কার্যক্রমে ডিজাইনের বিশেষ ভূমিকা আছে। সঠিক নিয়ম অনুসরণ করে যদি ডিজাইন তৈরি করা হয় তবে সময়, শক্তি, অর্থ সব দিক দিয়েই আমরা সাশ্রয়ী হতে পারি। ডিজাইন তৈরির উদ্দেশ্য সফল এবং বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য নকশার উপাদান ও নীতি অনুসরণ করতে হবে। এখন আমরা সব শিল্পকলাতে আমরা ডিজাইন ব্যবহার করি। অবশ্যই ডিজাইনের প্রয়োজনীয়তা আছে। ডিজাইন আমাদের শিল্পের ক্ষেত্রে বিশেষভাবে আবেদন সৃষ্টি করে। তো আমরা যখন কোনো শিল্প তৈরি করব, হোক সেটা পোশাক অথবা স্থাপত্য অথবা অলংকার অথবা ফার্নিচার, অবশ্যই সেটার ডিজাইনের প্রতি আমরা লক্ষ্য রাখবো এবং সেই ডিজাইনগুলি যাতে শিল্পকলা এবং উপাদান এবং শিল্পকলার নীতি অনুসরণ করে করা হয়। তো গঠনমূলক এবং সজ্জামূলক উভয় ডিজাইনই আমাদের শিল্পের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শুধু এই ডিজাইন সম্পর্কে জানলাম। ডিজাইন কি, ডিজাইনের প্রকারভেদ এবং ডিজাইনের প্রয়োজনীয়তা, এই তিনটা বিষয় নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করলাম। তো তোমরা এই অংশটুকু ভালো করে আয়ত্ত করো। তারপর পরবর্তীতে আমরা হয়তো জুম ক্লাস অথবা ইউটিউব ক্লাসে এরপরের পাঠগুলি আলোচনা করব। এরপরের পাঠ যা আছে সেগুলা আছে ফ্যাশন চক্র, ফ্যাশনের পরিবর্তন, পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে ফ্যাশনের ভূমিকা, পোশাক নির্বাচন ও ক্রয়। এই অধ্যায়ে মোট 6টা পাঠ। আমরা তাহলে 2টা পাঠ শেষ করলাম। গতকালকে একটা পাঠ জুম ক্লাসে শেষ করেছি, আর আজকে কিন্তু এই ইউটিউব ক্লাসে এই পাঠ 2 এটা শেষ করলাম। অর্থাৎ আমাদের পাঠ 1 ও 2 শেষ হয়ে গেল। তোমরা কিন্তু বাসায় ভালো করে পড়বে এবং আমি পরবর্তীতে কিন্তু জুম ক্লাসে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। এ পর্যন্ত তারপরে যখন আমরা ক্লাস করব আরো নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।